আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের প্রথম পর্ব এটি। অষ্টম অধ্যায় বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এর 109 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। অষ্টম অধ্যায় এটা হচ্ছে একটা অনুসন্ধানী পাঠ। বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। এই অধ্যায়ে আমরা বিশ্ব পরিপ্রেক্ষিতে মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক জীবন গঠন ও রূপান্তরের ইতিহাস অনুসন্ধান করে কিছু যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করব। বাংলা অঞ্চলের মানুষের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ আমরা কিছুটা অনুসন্ধান করেছি। সেখানে আমরা দেখেছি স্থান ও কালভেদে মানুষ নানান বৈচিত্র্য এবং ভিন্নতা নিয়ে সমাজ ও সংস্কৃতি গঠন করেছে। হাজার বছরের ইতিহাসে সামাজিক রীতিনীতি, প্রথা, পদ্ধতি আর সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের সঙ্গে নতুন নতুন উপাদান যুক্ত হয়েছে। আবার অনেক অনেক উপাদান সময়ের সঙ্গে হারিয়ে গেছে। এর ফলে সমাজের গঠন প্রক্রিয়া এসেছে নানান পরিবর্তন ও বিবর্তন, তৈরি হয়েছে নানান ধরনের বৈচিত্র্য ও বহুত্ব। এই যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রেক্ষাপটের পরিবর্তন হয়, তার ফলে সেই সমাজের মানুষের অবস্থান এবং ভূমিকাতেও আসে নানান পরিবর্তন। চলো আমরা আমাদের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী পাঠের আলোকে দুটি ভিন্ন সময়ে এবং ভিন্ন ধারার সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা কেমন হতে পারে সেই বিষয়ে একটি আলোচনা করি। কয়েকটি দলে বিভক্ত হয়ে এই আলোচনা পর্বটি আমরা কার্যকর করতে পারি। আলোচনা শেষে আমরা নিচের এই ছকটি পূরণ করি। তো এই ছকটা পূরণ করতে হবে, যে বাম পাশের ঘরে লিখতে হবে আমাদের শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কিভাবে জীবনযাপন করত, আর ডান পাশের ঘরে লিখতে হবে 2024 সালে যে কোনো শহরে বসবাস করে এমন একজন মানুষ কিভাবে জীবনযাপন করছে। তো আসো আমরা এখন 109 পৃষ্ঠা এবং 110 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। প্রথমে আমরা দেখব বাম পাশের ছকটা, শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কিভাবে জীবনযাপন করতো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বাম পাশে যে ছকটা ছিল সেটা। শিকার ও সংগ্রহের যুগকে বলা হয় আদিম যুগ। এ যুগের মানুষের ছিল শিকারী ও সংগ্রাহক মানুষেরা ছিল। খাবারের জন্য পশু পাখি শিকার করত তারা এবং ফল, শাকসবজি ও অন্যান্য উদ্ভিদ সংগ্রহ করত। তারা সাধারণত ছোট ছোট দলে বাস করত এবং তাদের খ্যাতি ছিল গুহা, গাছের ডাল বা অন্যান্য প্রাকৃতিক আশ্রয়স্থল। এই যুগে মানুষ প্রতিরক্ষার স্বার্থে একসাথে চলাফেরা করত, দলবদ্ধ হয়ে বসবাস করত। শিকার ও সংগ্রহ যুগে মানুষের জীবন প্রাচীনতম পর্যায়ের জীবনধারা ছিল। এই যুগে মানুষ প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানে বেশি সময় ব্যয় করত এবং তাদের জীবনধারা প্রাকৃতিক পরিবেশের ভিত্তিতেই গড়ে তোলা হতো। এবার আমরা ডান পাশে ছকটা পূরণ করব। 2024 সালে যে কোনো শহরে একজন মানুষ কিভাবে জীবনযাপন করছে। ঠিক আছে, এটা হচ্ছে ডান পাশের ছকটা। 2024 সালে শহরে বসবাসকারী মানুষের জীবন অনেকটাই ব্যাপক এবং ব্যস্ততম। সূর্যোদয়ের সাথে সাথে মানুষ কর্মব্যস্ত হয়ে পড়ে। একজন সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনের জন্য এটি নির্দিষ্ট শ্রম ঘণ্টা ব্যয় করে। বর্তমান সময়ে শহরে বসবাসকারী মানুষ একক পরিবারের ভিত্তিতে বসবাস করে। শিল্পায়ন, নগরায়ন ও বিশ্বায়নের ফলে একজন ঘরে বসেই উপার্জন করতে পারে এবং তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে পারে। খাদ্য সংগ্রহের জন্য অনেক সময় বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। ইন্টারনেটের অগ্রগতির ফলে ঘরে বসেই খাবার অর্ডার করতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে ঘরে বসেই যোগাযোগ করতে পারে। তা আমরা ছকটা পূরণ করলাম। এরপর দেখো রয়েছে কি প্রাচীন মিশরীয় সভ্যতায় সমাজ ও সংস্কৃতি। মিশরীয় সভ্যতা পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম সভ্যতাগুলোর অন্যতম।
আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে নীল নদের তীরে আজ থেকে প্রায় 5000 বছর আগে সভ্যতাটির উদ্ভব হয়। প্রাচীন নগরভিত্তিক সমাজ কাঠামোর পূর্ণাঙ্গ রূপ দেখা গিয়েছিল মিশরীয় সমাজ ব্যবস্থায়। মিশরীয় সমাজে মানুষ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। উচ্চ শ্রেণীতে অবস্থান করত ফারাও বা শাসকগণ, অভিজাত অমাত্যগণ, পুরোহিত, বিত্তবান ভূমি মালিকেরা। দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করত বণিক, কারিগর, শ্রমশিল্পী সহ বিভিন্ন স্বাধীন পেশার মানুষেরা। এবং যে কৃষিকে কেন্দ্র করে সভ্যতার অগ্রযাত্রার সূচনা হয়েছিল সেই কৃষকেরা ছিলেন তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপর দেখো মিশরীয়দের প্রাচীন ইতিহাসে সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ছিল পরিবার, আর পারিবারিক সম্পত্তির উপর মেয়েদের অধিকার স্বীকৃত ছিল। নারীদের সামাজিক মর্যাদা ছিল খুবই উঁচু অবস্থানে। এখানে দেখো ছবি দেওয়া আছে। প্রাচীন মিশরে প্রথম সিংহাসনে দাবিদার ছিলেন নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজও নারীরা অংশ নিতেন। মিশরের রাজা আখেনাতেনের স্ত্রী রানী নেফারতিতি ছিলেন তেমনই একজন প্রভাবশালী নারী। রাজা আখেনাতেন এবং তার স্ত্রী নেফারতিতি মিশরীয়দের জীবনযাপনে বড় পরিবর্তন নিয়ে এসেছিলেন। প্রথম ছবিতে রানী নেফারতিতির ভাস্কর্য এবং দ্বিতীয় ছবিতে শিল্পীর কল্পনায় নেফারতিতির চেহারার পুনর্গঠিত চিত্র। ঠিক আছে, এরপর দেখো প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় সমাজ ও সংস্কৃতি। আনুমানিক 4000 সাধারণ পূর্বাব্দ থেকে বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে ধারাবাহিকভাবে কতগুলো নগর সভ্যতার জন্ম হয়েছিল। এগুলোর মধ্যে সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ফনিশীয় এবং ক্যালোরীয় সভ্যতার নাম উল্লেখযোগ্য। ইতিহাসে এই সভ্যতাগুলোর সমন্বিত নামই হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। ভূপৃষ্ঠের ভিন্ন ভৌগোলিক বাস্তবতায় ভিন্ন ভিন্ন সময়ে গড়ে ওঠা এই নগর সভ্যতাগুলোতেও মিশরীয় সভ্যতার মতোই শ্রেণীভিত্তিক সমাজ গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাগুলোর মধ্যে সুমেরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতায় মেয়েরা সম্পদের অধিকারী হতে পারত এবং স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার অধিকার তাদের ছিল। অন্যদিকে একই অঞ্চলে গড়ে ওঠা অ্যাসিরীয় সভ্যতায় মেয়েদের সে অধিকার ছিল না। ক্যালোরীয় সভ্যতায় মেয়েদের অধিকার ছিল অত্যন্ত সীমিত। এরপর রয়েছে প্রাচীন গ্রিসের সমাজ ও সংস্কৃতি। পৃথিবীর অন্যান্য অধিকাংশ সভ্যতা গড়ে উঠেছিল নদীকে আশ্রয় করে। গ্রিক সভ্যতা ছিল সেই ধারায় একটি ব্যতিক্রমী উদাহরণ। গ্রিক সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীর চেয়ে সমুদ্রের অবদান ছিল বেশি। গ্রিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল পর্বত এবং সমুদ্র বেষ্টিত দ্বীপপুঞ্জ। অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয়ে অপেক্ষাকৃত অনুর্বর পার্বত্য অঞ্চলে আনুমানিক 1200 সাধারণ পূর্বাব্দে সভ্যতাটির যাত্রা শুরু হয় এবং 600 সাধারণ অব্দের দিকে এসে পূর্ণমাত্রায় তা বিকাশ লাভ করে। ঠিক আছে, এরপর দেখো আমরা পরবর্তী ক্লাসে 118 পৃষ্ঠার এই অনুশীলনী কাজটা করব। প্রাচীন গ্রিস ও আমাদের দেশের কাঠের জাহাজের পার্থক্য খুঁজে বের করো, মিল এবং অমিলগুলো লেখো। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 8ম শ্রেণী 8ম অধ্যায় 109 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।